আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া সামপ্রামি ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস অ্যান্ড দেখতেই পাচ্ছি আজকে আমরা শিখব প্রপারলি একটা প্রেজেন্টেশনের জন্য কিভাবে আমরা প্ল্যান করব, প্রিপেয়ার করব অ্যান্ড ফাইনালি প্র্যাকটিস করব। সো আজকে আমরা প্রেজেন্টেশন নিয়ে অনেক খুঁটিনাটি জিনিস জানবো। এর সাথে সাথে আমরা অনেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করি না, তারও কিছু হ্যাকস আজকের আমরা লেসনে দেখব। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, whenever we want to arrange a presentation, there are 4 P's to a presentation. এইভাবে করে শিখলে খুব ভালোভাবে পয়েন্টস গুলো মাথায় থাকে। সো দেখি, দ্য P's আর প্ল্যানিং, পারফরমেন্স, প্র্যাকটিস অ্যান্ড প্রিপারেশন। এই চারটাই কিন্তু একই রকম ভাবে ইম্পর্টেন্ট। কোনটা ছাড়া কোনটা করবেন বলেন? আমরা জানি যে পারফরমেন্স যখন আমরা দেখি, পারফরমেন্সটাই তো অফকোর্স নাম্বার 1 থিং, বাট পারফরমেন্স তখনই করবেন অ্যান্ড তখনই প্রপার হবে যখন আপনি এটা নিয়ে প্রপারলি প্রিপেয়ার করেছেন, আপনার স্লাইডস প্রিপেয়ার করেছেন, আপনি নিজেকে প্রিপেয়ার করেছেন। এর পাশাপাশি আপনি প্ল্যান করেছেন কোন জায়গায় কি বলবেন, কত টাইম নিয়ে বলবেন, অ্যান্ড ফাইনালি আপনি প্র্যাকটিসও করেছেন, তাই না? যেমন ফর এক্সাম্পল, আমি যে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি, এই কথাটাও কিন্তু টু সাম এক্সটেন্ট বলতে পারেন দিস ইজ লাইক আ প্রেজেন্টেশন, বিকজ আমি পেছনে স্লাইডস প্রিপেয়ার করেছি অ্যান্ড দ্যাট ইজ হাউ আই এম স্পিকিং, রাইট? সো আমি যখন কথা বলছি পেছনে স্লাইডস আছে, অ্যাট দ্য সেম টাইম আমি একটু প্ল্যান করে নিয়েছি কোন জায়গায় আমি কোন পার্টটা বলবো, কোন অংশটা বলবো, প্রিপেয়ার করলাম, আমি প্র্যাকটিসও করে নেই বিহাইন্ড দ্য সিন, অ্যান্ড ফাইনালি ইউ সি মি পারফর্ম। তাহলে এই পুরোটুকু মিলিয়েই কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ অনুসারে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করি। সো চলুন আমরা আজকে ভেঙে ভেঙে কোন পার্টে কি করব তা জেনে নিই। ফার্স্ট অফ অল, অ্যাজ ইউ ক্যান সি, আমরা আগে প্রিপারেশন করব, তাই না? এই যে আমার পেছনে যে স্লাইডসগুলো, এই স্লাইডসগুলো যখন আমি তৈরি করেছি তখন কিন্তু এই রুলসগুলো আমি মাথায় রেখেছি। সো প্রিপারেশনের সময়, আমরা স্লাইড তৈরি করার সময় আমরা একটা রুল ফলো করব, অ্যান্ড দ্যাট ইজ, এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করুন, ক্যানভা দিয়ে করুন, বা অন্যান্য যে কোনো টুলস ইউজ করেই করুন না কেন, দের ইজ সামথিং কল্ড আ 6x6 রুল। এটা ফলো করলে খুব ভালো হয়। এর অর্থ হচ্ছে আপনি বাম থেকে শুরু করে ডান পর্যন্ত যতগুলো কথা লিখবেন সেটা যাতে 6টি শব্দের বেশি না হয়, ঠিক একই রকম ভাবে উপর থেকে ধরে নিচ পর্যন্ত যতগুলো পয়েন্টস দিবেন এটা যাতে 6টি পয়েন্টের বেশি না হয়। হাউএভার এর থেকে যদি বেশি হয়, এখানে ভুলের কিছু নেই, প্রবলেমের কিছু নেই, বাট এতটুকু পর্যন্ত যদি থাকে তাহলে এটা দেখতে সুন্দর লাগে। অ্যান্ড আমরা এই কারণেই কিন্তু অনেকে কি করি, আমরা জাস্ট দেখে দেখে স্লাইড দেখে দেখে পুরো সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ি, তাই না? পেছনের স্লাইডস আছে অনলি টু হেল্প ইউ, টু এইড ইউ, জাস্ট এটাকে দেখে আমরা নিজেরা সেন্টেন্সেস গুলো বলবো, পয়েন্টস গুলো জাস্ট আমরা হেল্প নিতে পারি লুকিং এট দ্য স্লাইডস, ওকে? বিকজ দ্য মেইন অ্যাট্রাকশন ইজ নিউ, নট ইয়োর স্লাইডস, ওকে? এটা খেয়াল রাখতে হবে। লেস টেক্সট, মোর স্পিচ অ্যান্ড ফলো আ থিম। একটু যদি চিন্তা করে দেখেন, এই যে আমি আজকে প্রত্যেকটা স্লাইডস যখন দেখাবো আপনি দেখবেন প্রত্যেকটারই কিন্তু ব্যাকগ্রাউন্ড এই কালারটাই রেখেছি, ফন্ট এইটাই রেখেছি, মানে সেম ফন্টটা ইউজ করেছি, এবং পিকচার্স আমি এইরকম টাইপ এনেছি। সো দেখবেন there is a same font, similar font, এবং কালার থেকে চিন্তা করে আমরা ফন্ট সাইজ, ফন্ট শেপ, ফন্ট টাইপ, দেন পিকচার কোয়ালিটি, এগুলো সবই সিমিলার ওয়েতে রাখি, বিকজ এক একবার একটা স্লাইড দেখলে যদি উল্টাপাল্টা লাগে তাহলে কিন্তু বেমানান লাগবে, আমাদের দেখতে ভালো লাগবে না। এই ব্যাপারটা মেনটেন করতে হবে। সো উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট টু প্রপারলি ফুলফিল দিস। অ্যাট দ্য সেম টাইম লেস টেক্সট মোর স্পিচ, যা আমি বললাম, এবং টেক্সটের সাইজটা কি হওয়া উচিত তা নিয়ে আমি অনেক কোয়েশ্চেন্স পাই। সো এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে। যখন আপনি টাইটেল দিবেন, লাইক এখানে যেমন হেডিং দেওয়া, দিস ইজ আ টাইটেল in this particular slide, right? So title এর সময় the font size should be 30 থেকে 48, এবং basic typing যেমন এই যে এখানে যে টেক্সট গুলো আছে, basic text should be between 24 to 28, and avoid all capital letters. For example, এখানে হেডিং এ আমি প্রিপারেশন লিখেছি like this is fine, but এখানে সবগুলো কথাই যদি আমি সবগুলো ক্যাপিটাল লেটার্স এ থাকতো তাহলে ডু ইউ নো এটা দেখতে কিরকম? It looks like that I am screaming or I'm shouting. এভাবে চিৎকার দিয়ে যেন যখন আমরা বলি, দেখবেন বিভিন্ন ম্যাগাজিনে, কার্টুনসে যখন কেউ চিৎকার দিয়ে বলে উঠে, এটা রিপ্রেজেন্ট করার জন্য সবগুলো লেটার্স ইন দ্যাট পার্টিকুলার ওয়ার্ড অর সেন্টেন্স সেগুলোকে ক্যাপিটালাইজড থাকে। সো যাতে এরকম মিস ইনফরমেশন না স্প্রেড হয় তার জন্য আমরা এই কাজটা করবো না, উই হ্যাভ টু অ্যাভয়েড দিস।
পাওয়ার পয়েন্টের কিছু কমান্ডস আমি একটু শিখিয়ে রাখি। সো আমি জানি অধিকাংশ মানুষই তারা যখন প্রেজেন্টেশন প্রিপেয়ার করে, হতে পারে এটা ফর ইয়োর একাডেমিক ডেভেলপমেন্ট ইন ইয়োর স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি, অথবা হতে পারে এটা আপনি প্রেজেন্টেশনটা প্রিপেয়ার করছেন আপনার কোনো অফিসের মিটিং এর জন্য। সো যখন আপনি পাওয়ার পয়েন্টে তৈরি করছেন তখন কিছু কমান্ড জানাটা খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড আই উইশ আমি ইউনিভার্সিটির একদম ফার্স্ট ইয়ারে থাকতে এই জিনিসগুলো জানতাম। সো ফার্স্ট অফ অল আমরা কি করি, আমরা যখন জাস্ট স্টেজের সামনে যাই, তারপর আমি আমার স্লাইডটা ওপেন করি আমার জাস্ট ল্যাপটপ, পিসি, এরকম কোনো একটা ডিভাইসে, তারপর আমি এটাকে স্লাইড শো করি। যেমন এই মুহূর্তে এটা কিন্তু একটা স্লাইড শো ফরম্যাটে আছে আমার বোর্ডে। সো ইনস্ট্যান্টলি স্লাইড শোর পরে বাটনটা খুঁজতে খুঁজতে আমাদের অনেক টাইম লাগে, আবার হয়তো মাউস কাজ করছে না। এই ধরনের প্রবলেম থেকে এড়াতে আমরা শুধুমাত্র F5 বাটনটা প্রেস করলেই স্লাইড শো মোডে চলে আসবে, তাই না? এবং যদি আমি নেক্সট স্লাইডে যেতে চাই, আমরা অনেকেই ভুলে ডানে প্রেস করার জায়গায় বায়ে প্রেস করে ফেলি, উপরে আপ ডাউন প্রেস করে ফেলি। সো আপ ডাউন লেফট রাইটের এই ধরনের প্রবলেমে না জড়াতে চাইলে শুধুমাত্র আমার কিবোর্ডের স্পেস বার প্রেস করলেই পরের স্লাইডে চলে যাবে। তারপর যদি আমি এর আগের স্লাইডে যেতে চাই, ব্যাক স্পেস প্রেস করলে এর আগের স্লাইডে চলে যাবে। যদি আমার কোনো একটা স্লাইডের মধ্যে এমন থাকে যে আমার একটা অডিও ক্লিপ আছে অথবা একটা ভিডিও আছে, এরকম থাকে না, আমরা মাঝে মাঝে কোনো একটা ভিডিও, লেটস সে 1 or 2 মিনিটস হাইয়েস্ট, এগুলো আমরা একটা স্লাইডের মধ্যে দিতে চাই, এবং আমি চাই যে যখন আমি কথা বলছি এই ভিডিওটা আমি একটু 1 মিনিট বা 30-40 সেকেন্ডসের জন্য আমি একটু সবাইকে দেখাতে চাই। এরপরে কি হয়, আমি তো সো মেনি টাইমস এটা দেখেছি, যখনই এরকম কিছু হয় তখনই আমি দেখি তারা খুবই কনফিউজড হয়ে যায় যে এই ভিডিওটা আমি একটু অন করব। তারা ইমিডিয়েটলি কি করে, তারা এক্সিট করে স্লাইড শো মোডটা, তারপরে তারা আবার কার্সারটা সেখানে বসায়, সেখানে আবার প্লে করে, প্লে বাটনে ক্লিক করে তারা আবার স্লাইড শো অপশনে যায়, আবার জিনিসটাকে ফুল স্ক্রিনে দেখায়, তারপরে প্লে করে। সো টু অ্যাভয়েড দিস হিউজ হ্যাসেল, এগুলো চিন্তা করতেই তো সেকেন্ড হ্যান্ড এম্বারাসমেন্ট হয়ে যাচ্ছে না? টু অ্যাভয়েড দিস হ্যাসেল আমরা কি করব, শুধুমাত্র ডাউন অ্যারোতে ক্লিক করব, সেটার কাছে এসে জাস্ট ডাউন অ্যারোতে ক্লিক করার সাথে সাথে ভিডিও অর অডিও যেটা আছে সেটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। খুব মজার একটা ট্রিক না? অ্যান্ড ফাইনালি যদি আমি চাই আমার স্লাইড শোটা বন্ধ হয়ে যায়, তাহলে এসকেপ যে বাটনটা আছে সেটাতে ক্লিক করলেই আমাদের স্লাইড শো মোডটা বন্ধ হয়ে যাবে। এই কিছু পাওয়ার পয়েন্ট কমান্ডস গুলো ইউ ক্যান টেক আ স্ক্রিনশট অফ ইট অর ইউ ক্যান জাস্ট নোট দিস ডাউন ইন ইয়োর কপি সো দ্যাট নেক্সট টাইম আপনার এই মানে প্রবলেমস গুলো আর কখনোই ফেস না হয়। সো দিস আর ভেরি ইউজফুল টিপস। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি, এখন যে আমরা চলে গেলাম আমাদের প্রিপারেশন থেকে, এখন আমরা প্ল্যানিং এ চলে আসছি। সো আমি এই পর্যন্ত অনেক স্টুডেন্টসকে আস্ক করে দেখেছি যে আপনারা একটা পার্টিকুলার প্রেজেন্টেশন তৈরি করতে কতক্ষণ সময় নেন। সো অনেকেই হয়তো বলে 1 or 2 আওয়ার্স হাইয়েস্ট, এর থেকে বেশি তো আমি কাউকেই শুনিনি যে 2 ঘন্টারও বেশি সময় ব্যয় করে ফেলেছে। হাউএভার রিসার্চ করে জানা গিয়েছে যে ইন্টারন্যাশনালি, শুধুমাত্র আমাদের দেশে না, ইন্টারন্যাশনালি 47% অফ প্রেজেন্টার্স পুট ইন মোর দ্যান 8 আওয়ার্স রাইট বিফোর গিভিং দেয়ার প্রেজেন্টেশন, টু ডিজাইন দেয়ার প্রেজেন্টেশন। তার মানে চিন্তা করেছেন 47% অফ প্রেজেন্টার্স মানে তো অলমোস্ট হাফ। সো পুরো পপুলেশনের অলমোস্ট হাফ অফ দ্য পিপল তারা যখন প্রেজেন্টেশন দেয় তারা মোর দ্যান 8 আওয়ার্স নেয়। তাহলে তারাই যদি মোর দ্যান 8 আওয়ার্স নেয়, বিইং দ্যাট লেটস সে তারা হচ্ছে নেটিভ স্পিকারস ইন ইংলিশ, মানে তাদের ইংলিশই হলো তাদের নিজেদের মাদার টাং, এবং তারাই যদি এত বেশি টাইম নেয়, তাহলে আমরা এত কম টাইম নিয়ে কিভাবে আমরা এক্সপেক্ট করি যে আমাদের প্রেজেন্টেশন অনেক সুন্দর হবে? সো এই কারণে আমি অলওয়েজ সাজেস্ট করি কয়েকটা প্রেজেন্টেশন একদম খুব টাইম নিয়ে, একদম ওয়ার্ড সাইজ, ফন্ট সাইজ সবকিছু ঠিকঠাক করে নিয়ে এমনভাবে বানাবেন পিকচার অ্যান্ড এভরিথিং দিয়ে, যাতে ইট লুকস লাইক আ টেমপ্লেট নাও। সো নেক্সট টাইম অন্য কোনো সাবজেক্টের, অন্য কোনো বিষয়ের, নেক্সট মান্থের যদি কোনো রিপোর্ট সাবমিশন হয়, যাই হোক না কেন, সেসব জায়গায় যাতে এই টেমপ্লেটটাই একটু ঘুরিয়ে আপনি ইউজ করে দিতে পারেন। হতে পারে কালারটা চেঞ্জ করে এই টেমপ্লেটটা, সেম টেমপ্লেট ইউ ক্যান ইউজ। সো এই কারণে আমি বলি যে একটু ইনভেস্ট করুন বলতে টাইম ইনভেস্ট করুন, সো দ্যাট লেটার অন ইউ উইল থ্যাংক ইউরসেলফ ফর ইনভেস্টিং দিস টাইম। সো বুঝতে পারলাম প্ল্যানিং এর আরেকটা ব্যাপার হচ্ছে গিভিং দ্য প্রেজেন্টেশন, জাস্ট প্রিপেয়ারিং দ্য প্রেজেন্টেশন নিয়ে তো আমরা দেখলাম। আমরা যখন প্রেজেন্টেশনটা দেই তখনও কিন্তু টাইমের একটা ব্রেকডাউন আছে। আপনারা যারা হয়তো ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিশনস করেছেন কলেজ বা ইউনিভার্সিটিতে, আই এম টকিং অ্যাবাউট বিজনেস আইডিয়া কম্পিটিশন বা কোনো একটা পিচ দেওয়া, তাই না? অথবা এটা শুধু বিজনেস আইডিয়া না, অন্যান্য অনেক টাইপেরই কম্পিটিশনস এর সময় আমাদের কিন্তু প্রেজেন্টেশন দিতে হয়, রাইট? আমাদের কথা বলে আমাদের এক্সপ্লেইন করতে হয়, তখন একটা সময় দিয়ে দেয়, জেনারেলি তার টাইম ইজ 10 মিনিটস।
যদি আপনার কাছে 10 মিনিট বলার সময় থাকে, আমরা এটার থেকে যদি অনেক বেশি এক্সিড করে আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলো স্লাইডে না ইনক্লুড করতে পারি বা আমি যদি না বলতে পারি অন টাইম, তাহলে আই মাইসেলফ উইল রিগ্রেট যে কেন আমি একটু কম কম কথা দিয়ে আমি শেষ করে দিলাম না। This is a point that I myself should also remember. ঠিক আছে? So note to myself. So মেইন কথাটাই হচ্ছে যখন আমি প্ল্যান করব তখন খেয়াল রাখতে হবে যে আমার প্রেজেন্টেশনটা যাতে এইভাবে ভাঙা থাকে। জাস্ট ফর দ্য বেসিক ইন্ট্রোডাকশন এবং টপিকটা নিয়ে যখন একটু ডিসক্রাইব করি, নিজেকে ডিসক্রাইব করি, ওয়েলকাম করি, গ্রিটিং জানাই, সেটা যাতে হাইয়েস্ট 1 মিনিট হয় এবং এটা দিয়ে আমি 1 থেকে 2টা স্লাইডের মধ্যে কভার করতে পারি। ইন দ্য মেইন বডি যদি 10 মিনিট হয় ইন টোটাল, মেইন বডিতে আমি যাতে 8 মিনিট কথা বলতে পারি, বিকজ দ্যাট ইজ দ্য মেইন ফোকাস। এখানে 4 to 8 স্লাইডস হতে পারে। আমরা মাঝে মাঝে একদম 10টা 20টা স্লাইড নিয়ে আমরা মেইন বডিতে কথা বলা শুরু করি এবং তারপরে দেখি একটা স্লাইড নিয়ে গিয়ে আমি তার মানে 10 সেকেন্ড কথা বলবো, এমনটা তো হয় না। আমি তো আর এত জলদি স্লাইড সরাবো না, তখন 1 সেকেন্ড ইট লুকস বিজার। এই কারণে যতগুলো মিনিট আছে 8 মিনিট যদি কথা বলেন, হাইয়েস্ট 8টা স্লাইড, এর থেকে বেশি না। এর জন্য দিয়েছি 4 to 8 স্লাইডস এন্ড ফাইনালি কনক্লুশনও 1 মিনিট, এটাতেও ক্যান বি 1 to 2 স্লাইডস, আপ টু ইউ। সো এই অনুযায়ী কিন্তু যাতে টাইম অনুযায়ী ঠিকঠাক থাকে, ইউ হ্যাভ টু প্রিপেয়ার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই যে আমি এখন স্ক্রিপ্ট রেডি করলাম, হ্যাঁ। সো আমি যখন স্ক্রিপ্ট রেডি করি তারপরে কথা বলতে চাই, আমি জানি অনেকেই আছে যারা প্রেজেন্টেশন তৈরি করার সময় দে রাইট দ্য হোল স্ক্রিপ্ট ডাউন এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী তারা অনেকে মেমোরাইজ করে, অর তারা হয়তো সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিছু পয়েন্টস লিখে লিখে তারা সেভাবে বলা ট্রাই করে। একটা স্ক্রিপ্টেড প্রেজেন্টেশন, ট্রাস্ট মি when I say this, স্ক্রিপ্টেড প্রেজেন্টেশন বলতে আরো বেশি সময় লাগে দেন অ্যান আনস্ক্রিপ্টেড প্রেজেন্টেশন। কারণ আমরা যখন কোনো কিছু প্রিপারেশন না নিয়ে জাস্ট অনর্গল বলতে থাকি, আমাদের কিন্তু তখন ব্যাক অফ দ্য হেডে চিন্তা করার লাগে না, মনে করার লাগে না এই লাইনের পরে কি জানি ছিল। বিকজ আমি যখন স্ক্রিপ্টটা চিন্তা করে বলি তখন কিন্তু কথায় আরো বেশি জড়তা লাগে। সেম গোজ ফর মি। আমিও যখন কিছু ডিফারেন্ট টাইপস অফ ক্লাসেস নেই বা ভিডিওস তৈরি করি যেগুলো স্ক্রিপ্টেড, তখন ইট টেকস মি আ লট অফ টাইম। বাট একদম যদি আমি ইমপ্রম্পটু ভাবে বলি, মানে জাস্ট দেন এন্ড দেয়ার দাঁড়িয়ে বলি, তখন কিন্তু আমার কথা একেবারেই আটকায় না। সিমিলারলি আমার খুব কম টাইমে লেগে যায়। সো রিসার্চেই বলে থাকে যে একটা স্ক্রিপ্টেড প্রেজেন্টেশনে কিন্তু আপনি 1 মিনিটে 100 থেকে 130 শব্দ বলতে পারেন এবং আনস্ক্রিপ্টেড প্রেজেন্টেশনের সময় 130 থেকে 160 ওয়ার্ড বলতে পারেন অন অ্যান অ্যাভারেজ। আপনি আপনার নিজেরটা কিন্তু চাইলে স্টপ ওয়াচে মেজার করে 1 মিনিট জাস্ট কথা বলে তারপরে মেজার করে দেখুন যে আপনি 1 মিনিটে কয়টা ওয়ার্ড বলতে পারেন। সেই অনুযায়ী ইউ হ্যাভ টু রাইট দ্য স্ক্রিপ্ট। আপনার স্ক্রিপ্ট যদি অনেক বেশি বড় হয়ে যায় সেটা হবে না। যদি আপনি স্ক্রিপ্ট লেখেন 900 থেকে 1200 শব্দের ফর দিস 10 মিনিট প্রেজেন্টেশন, তাহলে আই গেস ইটস ফাইন, বিকজ তখন ইন দ্যাট কেস আপনার ওয়ার্ডের ম্যাচিংটা টাইমের সাথে সাথে মিলবে। সো এই কারণে আমি এই ওয়ার্ডের লিমিটটাও বলে দিয়েছি ইফ ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার ইউর স্ক্রিপ্ট। আচ্ছা, এখন হচ্ছে পারফরমেন্স। সো পারফরমেন্সের সময় আমরা যেটা দেখেছি আমি এই পর্যন্ত, যারা ইনএক্সপিরিয়েন্সড স্পিকার্স, তেমন একটা এক্সপিরিয়েন্স নেই, তারা যখন শো অফ করতে চায় যে লুক অ্যাট হাউ ওয়েল আই এম স্পিকিং, তখন তারা কি করে, ইচ্ছা করে দে ওয়ান্ট টু স্পিক ভেরি ফাস্ট। দে থিঙ্ক দ্যাট দ্য ফাস্টার আই স্পিক দ্য বেটার মাই ইংলিশ উইল সাউন্ড লাইক অ্যান্ড দ্য বেটার দ্য পিপল উইল থিঙ্ক দ্যাট ওয়াও আই এম সাচ আ গ্রেট স্পিকার। নো, তো এই জিনিসটা আমরা অনেকেই ভাবি অ্যান্ড এটা হচ্ছে ভুল ধারণা। আপনি তখনই একটা পারফেক্ট স্পিকার যখন আপনি ধীরে সুস্থে বলবেন এবং আপনার কথাগুলো আরেকজন ভালোভাবে বুঝতে পারবে। শুধু ফাস্ট ইংলিশ বললেই আপনার ইংলিশটা কারেক্ট এবং আপনি অনেক ভালো স্পিকার, এমনটা না। সো মেক শিওর ইউ ডু নট মেক দিস মিস্টেক। আমি স্টার্টিং আমার টিচিং ক্যারিয়ারে এই ভুলটা করেছিলাম অ্যান্ড আমি খুব দ্রুতই এটা রিয়েলাইজ করেছি যে আমার স্টুডেন্টসরা প্রপারলি আমার কথা বুঝছে না, বিকজ আই এম টকিং এক্সট্রিমলি ফাস্ট। সো নিজেকে সেভাবে কন্ট্রোল করে আনতে হবে। সিমিলারলি খেয়াল রাখবেন, আমরা শুধুমাত্র প্রেজেন্টেশনে যা আছে তা দেখে জাস্ট রিডিং পড়ে যাচ্ছি, এটা যাতে না হয়। সো আমি জাস্ট নিজে একটু দেখবো আর একটু স্ক্রিনের দিকে তাকাবো, অধিকাংশ টাইমে স্ক্রিনের দিকে তাকাবো, জাস্ট পেছনের সাইডের দিকে তাকাবো 10% অফ দ্য টাইম, হাইয়েস্ট 10%, নট মোর দ্যান দ্যাট। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। ফোকাস অন ইয়োর টোন, ভলিউম, ওয়ার্ড চয়েস, ট্রানজিশন, এভরিথিং। টোন, আমি কি টোনে কথা বলছি, আমি অনেক রাগ হয়ে বলছি, এরকম না। ইন্টোনেশন, রাইজিং অ্যান্ড ফলিং ইন্টোনেশন, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি অন্যান্য লেসেন্সে। সেইগুলো আপনার ভলিউমটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন কোনো মাইক্রোফোন পাই না তখন আমরা অনেক আস্তে কথা বলতে থাকি। অ্যান্ড ইফ ইউ আর ইন আ রুম ফুল অফ পিপল, তখন কিন্তু ভলিউম মোস্ট ডেফিনেটলি আর একটু লাউড হওয়া উচিত। Your word choice, আপনি যদি একটা বড় সেমিনারে কথা বলেন where there are a lot of respectable people, your words should be formal. and যদি উল্টো হয়ে থাকে, ফ্রেন্ডসদের সামনে যদি অনেক ফর্মালি কথা বলেন, তাহলে once again এটা আবার খুবই বেখাপ্পা দেখায়। এই কারণেই word choice is very important. Transitions, একটা টপিক থেকে আরেকটা টপিকে যখন কথা বলে ফেলেন, তখন যাতে না শুনে মনে হয় যে it's the same topic,
একটু পজ করে থেমে সেই অনুযায়ী বলবেন। অ্যান্ড ইয়োর স্পিড, যখন আপনি ইম্পর্টেন্ট কোনো একটা কথা বলবেন সেই ওয়ার্ডটাকে আলাদা করে বলবো, স্ট্রেস করে বলবো, একটু টাইম নিয়ে বলবো। সেম কথা বলতে গেলে তো আমাদের তাহলে পেস সেম থাকতে হবে, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। নোট দ্য টাইম লিমিটস, টাইমগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, বিকজ যদি এটা একটা গ্রুপ প্রেজেন্টেশন হয় ইউ অলসো হ্যাভ টু বি অ্যাওয়্যার যে অন্যান্য মানুষ থেকেও কিন্তু আমি কথা বলার সুযোগ করে দিব। অ্যান্ড প্র্যাকটিস ইউর প্রেজেন্টেশন বিফোর আ ফ্রেন্ড অর আ ফ্যামিলি মেম্বার, অনেকজনের সামনে আপনি নিজে একবার প্র্যাকটিস করে দেখবেন যে আমার প্রেজেন্টেশনটা ঠিক কতটুকু ভালো হচ্ছে। এখন আমি একটা খুব বড় প্রবলেমের সলিউশন দিব, সেটা হচ্ছে আমি জানি আমার এন্টায়ার প্রেজেন্টেশনে কি বলবো, কিন্তু কিভাবে শুরু করবো আমি জানি না। সো একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এটাতে যদিও আমরা সবাই বিলিভ করি না, কিন্তু ট্রাস্ট মি, যখন একদম স্টার্টিং এ কেউ খুব সুন্দর একটা সলিড ওয়েতে প্রেজেন্টেশনটা শুরু করে, ইমিডিয়েটলি সবাই কিন্তু তার দিকে অ্যাটেনশন দিবে এবং ইমিডিয়েটলি তার প্রতি একটা খুব ভালো ইমপ্রেশন আমরা পাবো, রাইট? সো ইয়োর ওপেনিং শুড বি ভেরি ইফেক্টিভ। সো এইরকম একটা বড় প্রবলেমের সলিউশনটা একটু আমরা শিখে নেই। I can start my entire presentation by talking about a problem. সো এটা যাই হোক না কেন, লেটস সে যদি এটা গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে, তাহলে আমি এই ফরম্যাটটা ইউজ করতে পারি। সাপোজ, and how would you? Suppose you wake up one morning and see that you are underwater. How would you react? Maybe this is how the world is turning due to global warming, as the ice caps are melting at a very fast rate. সো কি বললাম, যে হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনি পানির নিচে, তাহলে আপনি কিভাবে রিয়াক্ট করবেন? হয়তো এমনটাই হচ্ছে। সো দেখেন, এটা আমি খুবই ড্রামাটিক ভাবে শুরু করলাম, কিন্তু এইরকম করার সাথে সাথেই অডিয়েন্স কিন্তু আমার দিকে তাকাবে, তারা আমার দিকে অ্যাটেনশন দিবে। সো একটা এফেক্টিভ ওপেনিং শুড বি লাইক দিস। আই ক্যান অলসো স্টার্ট বাই সেইং, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড ওয়াই ইট ইজ দ্যাট? কখনই কি আপনি ভেবেছেন কেন এই কাজটা হয়েছে? হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড ওয়াই ইট ইজ দ্যাট উই ওয়্যার ইউনিফর্মস? সো আমি এইভাবে বলতে বলতে তারপরে আমি হয়তো আমার অফিসে কেন একটা ইউনিফর্ম থাকা উচিত, কেন ডিসিপ্লিন মেনটেন করা উচিত, হয়তো এই নিয়ে কোনো আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি। সো সেই প্রেজেন্টেশন অনুযায়ী আমি সেখানে একটা পার্টিকুলার প্রবলেমটা নিয়ে দেন আমি প্রশ্ন শুরু করতে পারি। এন্ড কথা বলতে বলতে আমি আবার বলবো ইউ হ্যাভ, বিকজ দেখেন আমি কিন্তু আই মেইনটেইনিং আই কন্ট্যাক্ট প্রেজেন্টেশন দেওয়ার টাইমে। সো হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড যখন বললাম, তারপর আমি দেখছি কয়েকজন হাসছে, কয়েকজন মাথা নাড়াচ্ছে, তখন আমি বলবো ইউ হ্যাভ, মানে আপনি কি চিন্তা করেছেন? ও আচ্ছা, তার মানে আপনি চিন্তা করেছেন না? দেন আমি আস্তে আস্তে করে আই এম কন্টিনিউইং। সো সি, ইউ হ্যাভ টু মেইনটেইন দ্যাট আই কন্ট্যাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেরকম একটা কমিউনিকেশন বিল্ড করতে হবে। সিমিলারলি আমি এইভাবে বলতে পারি, ওয়েল, এখন আমি সলিউশন দিচ্ছি। ইফ আই কুড শো ইউ ড্যাশ, উড ইউ বি ইন্টারেস্টেড? ওয়েল, ইফ আই কুড শো ইউ আ সলিউশন টু দিস, আপনি কি ইন্টারেস্টেড হবেন এই প্রবলেমটার একটা সলিউশন যদি দেই? সো দিস ইজ হাউ আমি আমার সলিউশনের ব্যাপারে দেখাবো। অর আমি এভাবেও বলতে পারি, হাউ মেনি অফ ইউ হ্যাভ এভার ড্যাশ, হাউ মেনি অফ ইউ হ্যাভ এভার faced nervousness during speaking in public? সো বলবো রেইজ ইয়োর হ্যান্ডস, তারপরে একে একে করে হাত রেইজ করবে, এর সাথে সাথে হয়তো আপনি নিজেও হ্যান্ড রেইজ করলেন, তারপরে সবাই একটু হাসলো। এই যে দিস ইজ হাউ আপনি অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন। তারপরে আস্তে আস্তে করে আপনি যে পাবলিক স্পিকিং এ যে ভয় পাই, এইটার হয়তো জাস্ট রোধ করার যা ওয়ে, সেই ওয়েগুলো আমি বলছি। বুঝতে পারলাম? দিস ইজ আ ওয়ে টু স্টার্ট। আরেকটা ওয়ে ইজ টু টক অ্যাবাউট অ্যামেজিং ফ্যাক্টস, মানে ডিড ইউ নো দ্যাট, আপনি কি জানতেন? এরকম ভাবে আমি একটা ফ্যাক্ট দিয়ে, জাস্ট এমন ফ্যাক্ট হতে হবে যেটা ট্রু, অবশ্যই এগুলো ট্রু কথা যেগুলো আপনি রিসার্চ করেছেন এমন কিছু, এবং এটা খুবই অবাক করা কিছু। ফর এক্সাম্পল, যেমন ডিড ইউ নো দ্যাট, লেটস সে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আমি এভাবে শুরু করতে পারি, ডিড ইউ নো দ্যাট রাইট নাও দ্য অ্যাভারেজ attention span of a person is only 6 seconds. It's only 6 seconds? পরে সবাই বলবে what? Really? পরে আমি বলবো যে yes, and it's only because of social media. So in this day and age, we scroll through social media, and the moment we look at something for 6 seconds and we don't like it, we do not bother to watch the entire video. তাই না? আমরা 6 সেকেন্ডের বেশি দেখতে চাই না, আমরা স্ক্রল করে ফেলি। সো এই যে দেখেন, এটা কি একটা জাস্ট অ্যামেজিং ফ্যাক্ট অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি, তারপর আমি স্টাডিটা বলতে পারি, স্ট্যাটিস্টিক্স শো দ্যাট বলে আমি রিসার্চটা বলতে পারি। অথবা বলতে পারি, আই রেড সামওয়্যার দ্য আদার ডে, সেদিন কোন দিন জানি আমি একটা কথা পড়েছি এবং সেই কথাটা হচ্ছে, তারপর আমি সেই ফ্যাক্টটা দিয়ে শুরু করতে পারি।
সো এই দুটো ওয়েতে কিন্তু আমি যদি আমার প্রেজেন্টেশনটা শুরু করি, মোস্ট ডেফিনেটলি ইটস গোয়িং টু বি অ্যামেজিং। এভাবে করে আপনি ট্রাই করে দেখবেন। সো এখন আপনার কাজ হচ্ছে, আমরা যেহেতু প্রেজেন্টেশন ব্যাপারে এত কিছু জেনে গেলাম, নেক্সট টাইম ইউ স্টার্ট আ প্রেজেন্টেশন, আপনি চাইলে এই ভিডিওটা আপনার নিজের ডিভাইসে বা আপনার যেখান থেকেই দেখছেন না, ইউটিউব বা ফেসবুক, এটাকে আপনি সেভ করে রাখতে পারেন ইন ইউর টাইম লাইন। অ্যান্ড দ্য নেক্সট টাইম ইউ আর মেকিং আ প্রেজেন্টেশন, এই রুলস এন্ড রেগুলেশনস গুলো ফলো করে মেক শিওর দ্যাট ইউ গিভ আ ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু রিড ইউর কমেন্টস। আই এম প্রিটি শিওর ইউ উইল থ্যাংক মি ইন দ্য কমেন্টস যখন দেখবেন যে আপনার প্রেজেন্টেশনটা অনেক চমৎকার হয়েছে উইথ অল অফ দিস ওপেনিংস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের লেসনে।